স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। নতুন প্রধান নির্বাচন কমিশনার সহ বাকি কমিশনাররা শপথ নেবে দুপুরে। প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ তাদের শপথ পড়াবেন। বিগত কয়েক বছরের মতো এবারের কমিশন গঠনকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক দেখা না গেলেও এর গঠন প্রক্রিয়া নিয়ে কিছু প্রশ্ন রয়ে গেছে, এমনটাই মনে করেন বিশ্লেষকরা। অন্যদিকে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধানের মত, সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনতে পারবে নতুন ইসি। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনারের নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিশন গঠনের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে নির্বাচনী ট্রেনের। তবে নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়ায় আগের সরকারের সময়কার মতোই চর্চা দেখা গেছে উল্লেখ করে সমালোচনা করছেন বিশ্লেষকদের কেউ কেউ। এবার যে নির্বাচন কমিশনটা হলো, আমরা তো ইউনিক কিছু পেলাম না। নতুন একটা পরিবেশে যে একটা নতুন ধরনের নির্বাচন কমিশন পাবো, সেটা কিন্তু পাইনি। গতানুগতিক 5 জনের মধ্যে 5 জনই হলো আমলা। যারা যারা নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন তারা ম্যাক্সিমামই আবার অ্যাডমিনিস্ট্রেশন থেকে আসছেন, তো প্রশাসন থেকে আসছেন। তো এখানে আরও ওয়ার্ডের ভিন্নতা থাকতে পারতো, যে বিভিন্ন কমিউনিটি রিপ্রেজেন্টেশন নিয়ে যদি আমরা নির্বাচন কমিশনটা গঠন করতে পারতাম, তাহলে হয়তো আরও ভালো কিছু আশা করতে পারতাম। কেউ কেউ মনে করছেন রাজনৈতিক ঐক্যমত থাকলে গঠন প্রক্রিয়া যেমনই হোক ভালো নির্বাচন করা সম্ভব। জনতা ছাড়াও রাজনৈতিক দলগুলো যেন তাদের প্রতি আস্থা খুঁজে পায়, এটা হলো প্রথম কাজ। সুতরাং রাজনৈতিক দলগুলো যদি মনে করে যে না ঠিক আছে নির্বাচন কমিশন ওকে ফাইন তাদের কার্যক্রমের কারণে, তাহলে কিন্তু জনতাও আস্থা খুঁজে পাবে, কারণ রাজনৈতিক দলগুলোর বাইরে তার জনতা নাই। ভোটের অধিকার নিশ্চিত করার পর সরকার পরিচালনায় রাজনৈতিক দলগুলিরও যে ভূমিকা, সেই ভূমিকাটা তো আমরা জানতে চাই। নির্বাচন কমিশন কি তাদের যে ম্যানিফেস্টো সেগুলি কি দেখে নেবেন? নির্বাচন কমিশন সংস্কাররা যারা করছেন তারা এই ব্যাপারে তারা কি জানাতে চাচ্ছেন সেটা আমাদের জানতে হবে। আগের নির্বাচন কমিশনগুলোর তুলনায় ভালোভাবে কাজ করতে সফল হবে, সক্ষম হবে, এই আশাবাদ আমরা রাখি। একটা ভালো নির্বাচন করতে হলে যেটা দরকার সেটা হলো পলিটিক্যাল কনসেনসাস। রাজনৈতিক দলগুলো যদি একটা ভালো নির্বাচন চায় তাহলে ভালো নির্বাচন হবে। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান মনে করেন গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে ভূমিকা রাখবে নতুন নির্বাচন কমিশন। এই নতুন কমিশন তারা সাহসিকতার সাথে প্রজ্ঞার সাথে কাজ করবেন এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করবেন, যার ফলে আমাদের গণতান্ত্রিক ব্যবস্থাটা একটা শক্ত ভিত্তির উপর দাঁড়ায়। এটাই আমার প্রত্যাশা, একই সাথে আমি মনে করি জাতির প্রত্যাশা। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। আশুলিয়ার তাজরিন ট্র্যাজেডির 1 যুগ পূর্তিতে ফুল দিয়ে নিহতদের স্মরণ করেছে আহত শ্রমিক এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ শ্রমিকরা। সকালে তাজরিন ফ্যাশনের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন আহত শ্রমিকরা। পরে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। পর্যাপ্ত ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবিতে প্রতি বছর এই দিনে তাজরিনের পোড়া ভবনের সামনে নিহতদের স্মরণ করে বিভিন্ন শ্রমিক সংগঠন সহ স্থানীয় শ্রমিকরা। একদিকে সুচিকিৎসার অভাবে আহত শ্রমিকদের অনেকেই পঙ্গুত্ব বরণ করেছেন, আবার অনেকেই কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। তারা জানান আহত ও নিহতদের পরিবারকে এখনও ক্ষতিপূরণ দেওয়া হয়নি। আমি এই যে বুকে ব্যথা পাইছি, মাজা ব্যথা পাইছি, আমি হাঁটা হয়নি, আমি উপরে হয়নি। ডান পায়ে 12টা শিলানি আছে, মাজার হাড় ফাটা, বহের সমস্যা, ওই যে মাথায় আঘাত পেয়েছিলাম, সেই আঘাতে ফিরে যাচ্ছে, সেই সমস্যা হয়েছে, অনেক যন্ত্রণা আমরা চলে যেতেছি। আর সরকারের গুরুত্ব আমরা দাবি আমাদের চিকিৎসা ও মুক্ত পাওনা যেটা আমরা পাবো 12 বছরে, সেটা আমাদের দিয়ে নাই। তাজরিন ট্র্যাজেডির 12 বছর আজ। 2012 সালের এই দিনে আশুলিয়ার নিশ্চিন্তপুরের কারখানাটিতে ভয়াবহ আগুনে প্রাণ হারান অন্তত 114 জন। এতদিনেও শেষ হয়নি বিচার কাজ, পূরণ হয়নি হতাহতদের পুনর্বাসন এবং ক্ষতিপূরণের দাবিও। দুঃস্বপ্ন বয়ে বেড়াচ্ছেন ক্ষতিগ্রস্তরা। আমার স্বামী নেই, স্বামী তো মারা গেছে, আমরা দুজনেই পেটে ছিলাম। এখন আমার 2টা মেয়ে, আর আমি তো অনেক অসুস্থ। আমি ছোট চার দোকান চালাইয়ে মানে কোনো মতে দিনকাল চলতেছে, কিন্তু আমার পরিস্থিতি অনেক খারাপ। আমি নিজে এখন বর্তমানে অনেক অসুস্থ। ফাতেমা বেগম তাজরিন ফ্যাশনসের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হারিয়েছেন স্বামীকে। নিজে বেঁচে ফিরলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। সংসারের পুরো ভার এখন তার কাঁধে। আমাকে কেউ কোনো সাইড থেকে সহযোগিতা কেউ করে না।
তার মতো আহত অনেকেই কর্মক্ষমতা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন। এক যুগেও পূরণ হয়নি ক্ষতিপূরণ আর পুনর্বাসনের দাবি। চিকিৎসা না পাচ্ছি, ঠিক মতো চিকিৎসা না পারতেছি, খাইতে না পারতেছি, ছেলে মেয়ের লেখাপড়া করাইতে না, আমাদের খোঁজ খবর নেওয়ার মতো কেউ নাই। আমার চিন্তা, আমার 2টা বেলা মানসিক হয়েছে, 1 বেলা পঙ্গু হয়েছে। এমন কিছু দেওয়া হোক, আমরা জানি করে মিলি খাইতে পারি, কারো কাছে জানি হাত পাততে না হয়। 2012 সালের 24শে নভেম্বর ভয়াবহ আগুনে পুড়ে যায় আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানা। প্রাণ হারান শতাধিক শ্রমিক, আহত হন 200-র বেশি। এ ঘটনায় কারখানার মালিক সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। তবে বিচারের দীর্ঘসূত্রতা এবং হতাহতদের পুনর্বাসনে তেমন উদ্যোগ না থাকায় ক্ষুব্ধ শ্রমিক নেতারা। আহত শ্রমিকরা রয়েছে এবং মৃত শ্রমিকদের আত্মীয় স্বজন, পরিবার পরিজন যারা রয়েছে, তাহারা কিন্তু মানবতার সাথে জীবনযাপন করে চলছে। এদেরকে সম্মানজনক ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমরা কিন্তু বরাবরই দাবি করে এসেছিলাম। বিগত সরকার কিন্তু মেনে নেয়নি। যে মালিক এইটার জন্য দায়ী, তাকে বিচার না করে বরং আমরা দেখছি তাকে পুরস্কৃত করা হয়েছে। এই সরকার যদি অন্তত সদিচ্ছা নেয়, তাহলে শ্রমিকদের এই যে ক্ষতিপূরণ, পুনর্বাসন, চিকিৎসা, এই ঘটনার জন্য যারা দায়ী ব্যক্তি, তারাও একটা বিচারের আওতায় আইসে বলে আমি মনে করি। তাজরিনের ভয়াল স্মৃতি পেছনে ফেলে বাঁচার লড়াইয়ে আহত শ্রমিক ও ক্ষতিগ্রস্তরা। দোষীদের বিচার, হতাহতদের পুনর্বাসন আর পর্যাপ্ত ক্ষতিপূরণই তাদের একমাত্র চাওয়া। ডিবিসি নিউজ ডেস্ক। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 1 ও 2 নম্বর টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং করতে গিয়েই হিমশিম বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সেবার মান নিয়েও রয়েছে বিস্তর অভিযোগ। এর মাঝেই 2 বছরের জন্য 3rd টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্ব দেওয়া হয়েছে বিমানকে। বিশেষজ্ঞরা বলছেন এককভাবে বিমানকে এই দায়িত্ব দেওয়া ঠিক হয়নি। এছাড়া এক জরিপে দেশি বিদেশি বেশিরভাগ এয়ারলাইন্সও বিমানের সেবা নিয়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে। রাজীব ঘোষের বিশেষ প্রতিবেদন। যাত্রীর বোর্ডিং পাস ইস্যু, ব্যাগেজ আনা নেয়া, কার্গোর মালামাল ওঠানো নামানো, এয়ারক্রাফটের সব ধরনের সার্ভিস, সব মিলিয়ে এই কার্যক্রমকে বলা হয় গ্রাউন্ড হ্যান্ডলিং। দেশের সব বিমানবন্দরে এককভাবে যা করে আসছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। নিজেদের ফ্লাইটের পাশাপাশি বিদেশি 35টির মতো এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা দিচ্ছে তারা। চলতি বছরের শুরুতে বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং সার্ভিস নিয়ে একটি জরিপে 93% বিদেশি এয়ারলাইন্স বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং নিয়ে অসন্তোষ জানায়। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা গ্রহণযোগ্য পর্যায়ে নেই। বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং এটা কোনোভাবেই গ্রহণযোগ্য পর্যায়ে নেই। গ্রাউন্ড হ্যান্ডলিং মনোপলির জন্য বিমান ইচ্ছে মতো গ্রাউন্ড হ্যান্ডলিং চার্জ নিচ্ছে, যেখানে ব্যাংকক এয়ারপোর্টে $841 একটা বোয়িংয়ের হ্যান্ডলিংয়ের জন্য চার্জ, সেটা এখানে নিচ্ছে $3,500। এয়ারলাইনগুলো কেন গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য এই টাকাটা দিচ্ছে? কিছু সার্ভিস দেবে বিমান, সে বিমান তো সেই সার্ভিসটা দিচ্ছে না। 3য় টার্মিনালে গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার মান খারাপ হলে বড় এয়ারলাইন্সগুলো আসবে কিনা এমন প্রশ্নও তোলেন কেউ কেউ। আমাদের সাধারণ যারা প্যাসেঞ্জার হয়ে আসছেন তারা এবং যারা অপারেটর, তারা কেউই হ্যাপি না। যদি ইন কেস বিমান ফেল করে, পারফরমেন্স ভালো না করে, তার কিন্তু একটা আফটার এফেক্ট আছে। কারণ আপনি জানেন যে অনেক ভালো ভালো এয়ারলাইন্স যারা আসে একটা দেশে, সে যদি তার গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য যদি খারাপ হয়, অনেকেই আসতে চাবে না। 2 বছরের জন্য টার্মিনালের দায়িত্ব পাওয়ার পর লোকবল নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। 3য় টার্মিনালের সেবার মান নিয়েও আশাবাদী বিমান। আমাদের অভিজ্ঞতার কোনো কমতি তো নাই, ঘাটতি নাই। আমাদের কিছু লিমিটেশনস যেগুলো ছিল, লোকবল সমস্যা, ইকুইপমেন্ট নতুন কেনা, এগুলো আমরা 2 বছর ধরে করছি। 3rd টার্মিনালের যে সুযোগ সুবিধাগুলো, ওটা তো অনেক হিউজ সুযোগ সুবিধা, আর আমাদেরকে তো 2 বছরের জন্য দেয়া হয়েছে। আপনারা দেখবেন 3য় টার্মিনাল নির্মাণের জন্য যে ঋণ নেওয়া হয়েছে তা পরিশোধ করতে হবে রাজস্ব থেকেই। পরিকল্পনা অনুযায়ী গ্রাউন্ড হ্যান্ডলার নিয়োগ না দিলে রাজস্বে ঘাটতি দেখা দিতে পারে, যা নিয়ে আগামীতে ঝামেলায় পড়তে পারে বেবিচক, এমনটাও মনে করেন বিশেষজ্ঞরা। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। অধ্যক্ষ আত্মগোপনে অথচ নিয়মিত বেতন তুলছেন, এমন অভিযোগ মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এবং আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষের বিরুদ্ধে। শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হলেও তা জানেই না ম্যানেজিং কমিটি। মাগুরার আদর্শ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ সাবেক উপজেলা চেয়ারম্যান আবু আবদুল্লাহ হেল কাফি
অভিযোগ রয়েছে ৫ই আগস্ট সরকার পতনের পর থেকে কর্মস্থলে আসছেন না তিনি, দেননি ছুটির দরখাস্তও। কলেজে অনিয়মিত হওয়ায় শিক্ষার্থীরা ভালো করে চেনেন না এই শিক্ষককে। তবে প্রতি মাসের নিয়মিত বেতন তুলছেন তিনি। কাফির অনিয়ম নতুন কিছু নয় বলছেন অন্য শিক্ষকরা। ওনার কথা আগেও অনেক শুনছি, বাট কলেজে আসার পরে দেখা হয়নি। বেশ কিছুদিন আমরা দেখি না তাকে, হয়তো তার কোনো সমস্যার কারণে সে হয়তো আসে না। কলেজে নাই এবং নিয়মতান্ত্রিক কোনো দরখাস্ত নাই, তবে আমি মোবাইল করি, বিল টিল যেখানে থাকে আমরা পাঠিয়ে দিয়ে সেখান থেকে সই করে নিয়ে আসি। একই অভিযোগ মোহাম্মদপুরের আমিনুর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ বিপ্লব রেজা বিকুর বিরুদ্ধেও। তিনি আবার উপজেলা যুবলীগের সভাপতি। রাজধানীর পল্টন থানায় বিএনপি অফিস ভাঙচুরের মামলায় আসামি হওয়ার পর থেকে আত্মগোপনে তিনি কলেজে আসেন না, স্বাক্ষর খাতায় অলরেডি উঠে যায়। কলেজে এসে তো সে তার যে দায়িত্বটা আছে সেটা সে পালন করতেছে না, তাহলে সে কিভাবে এই বেতন ব্যাপারটা সে পাচ্ছে? কলেজ প্রধানদের অনুপস্থিতিতে ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। তবে কিছুই জানে না ম্যানেজিং কমিটি। তিনি যে রেগুলারলি কলেজে উপস্থিত থাকেন না, এই বিষয়ে আমার কাছে লিখিত কেউ অভিযোগ দেয়নি। যদি লিখিত অভিযোগ আমরা পাই তাহলে অবশ্যই সেটা আমরা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করব। অভিযোগ আছে মোহাম্মদপুর উপজেলার বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সরকার পতনের পর থেকে আত্মগোপনে থেকেও নিয়মিত বেতন তুলছেন। পাঠদান থেকে শুরু করে নানা ধরনের বিশৃঙ্খলা হওয়ায় দ্রুত এর সমাধানের দাবি শিক্ষার্থীদের। ডিবিসি নিউজ ডেস্ক। এখনো অস্থিতিশীল আলুর বাজার। এরই মধ্যে আগাম জাতের আলু নিয়ে দুঃসংবাদ দিলেন বগুড়ার কৃষকরা। গেল বারের চেয়ে অনেক বেশি নেওয়া হচ্ছে আলুর বীজের দাম। সাথে সার কীটনাশকের বাড়তি দামে আলুর উৎপাদন খরচ যোগাতে হিমশিম অবস্থা তাদের। এছাড়া বিএডিসির বীজ এবং সার কেনার ক্ষেত্রেও নাজেহাল হতে হচ্ছে অভিযোগ কৃষকের। বছরের এমন সময়ে নতুন আলুতে বাজার ভরে ওঠে, কিন্তু বগুড়ার এবারের চিত্র ভিন্ন। বৃষ্টির কারণে দিন 15 পিছিয়ে রোপণ করতে হয়েছে আলুর বীজ, তাই এবার দেরিতেই মিলবে নতুন আলু। ভরা মৌসুমের আগে এই আগাম জাতের আলুর দাম ভালো মেলে, তাই কৃষকের কাছে অনেকটাই নির্ভরতার সবজিও এই আলু। কিন্তু এবছর আগাম জাতের আলু চাষে শুরু থেকেই রীতিমতো দুশ্চিন্তায় কৃষক। বিএডিসি থেকেই আলু বীজ সংগ্রহ করতে গিয়ে আগের চেয়ে অনেক বেশি দামে কিনতে হয়েছে বলে অভিযোগ তাদের। এইবার বীজ আলুর দাম আরো বেশি, বর্তমানে আলু পাওয়াই যাচ্ছে না। আমরা বিএডিসি থেকে আলু নিছি 80 টাকা কেজি। বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে তারও দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে আলু বীজ, সাথে দাম বেড়েছে কীটনাশকেরও, তাই আলুর দামও ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা কৃষকের। যদি বাজারের তারা যদি 60 টাকা বিক্রি, তাতেও আমাদের কোনো সমস্যা নেই। দেখা যায় যে আমরা 50 টাকা বিক্রি করি, তারা 80 টাকা 100 টাকা এরকম বিক্রি করে। বগুড়ার মিলগুলো থেকে প্রকারভেদে সর্বোচ্চ 60 টাকায় আলু কিনছেন পাইকাররা, যা খুচরা বাজারে গিয়ে দাঁড়াচ্ছে 70 থেকে 80 টাকায়। আগাম জাতের আলু বাজারে আসার আগে এই দাম কমার সম্ভাবনা নেই বলে জানান ব্যবসায়ীরা। নতুন আলু আস্তে আস্তে আশা করা যাচ্ছে 15 থেকে 20 দিন, তারপর একটা নিয়ন্ত্রণে আসবে। কৃষকদের অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কৃষি বিভাগ। বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট ভাঙতে সমন্বিত পদক্ষেপের কথাও জানান এই কর্মকর্তা। কিছু অসাধু চক্র, অসাধু লোক বীজ আগে কিনে নিয়ে মজুত করে পরে বেশি দামে বিক্রির পায়তারা তারা করছে, বাট আমরা সেটা কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান করছি, মোবাইল কোর্ট করছি এবং নিয়মিত মনিটরিং করছি, যাতে কোনোভাবে এটা তারা করতে না পারে। কৃষক যেন ফেয়ার প্রাইসে সে যেন তার বীজ আলুটা সংগ্রহ করতে পারে। বগুড়ার শিবগঞ্জ সদর, শাহজাহানপুর, গাবতলী সহ 11টি উপজেলায় প্রায় 60,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 12 লাখ টন, যার মধ্যে 2,350 হেক্টর জমিতে 40,500 টন আগাম জাতের আলু আবাদের প্রত্যাশা কৃষি বিভাগের। রাকিব জুয়েল, ডিবিসি নিউজ, বগুড়া। অনুকূল আবহাওয়া না থাকায় জামালপুরে আগাম শীতের শাকসবজি চাষ করে লোকসানের আশঙ্কা চাষিদের। অসময়ে ঝড় বৃষ্টি হওয়ায় খেতেই মারা যায় অধিকাংশ চারা। ক্ষতিগ্রস্ত চারাগুলোতে দেখা দেয় ভাইরাস। উৎপাদন খরচ বৃদ্ধিতেও দুশ্চিন্তায় কৃষক। পাইকাররা বলছেন সবজির ফলন কম হওয়ায় বাড়তি দামে কিনতে হচ্ছে তাদের, তাই এর প্রভাব পড়ছে দেশের বাজারেও। লাভের আশায় প্রতি বছরের মতো এবারও যমুনা ব্রহ্মপুত্র বেষ্টিত জামালপুরের বিস্তীর্ণ চরাঞ্চলে আলু, পটল, বেগুন, টমেটো, ঝিঙা, চিচিঙ্গা, করলা, শসা, মূলা, লাল শাক সহ বিভিন্ন আগাম শীতের সবজি চাষ করেছিলেন কৃষকরা। কিন্তু আবহাওয়া অনুকূলে না থাকায় সেই স্বপ্ন ভেঙে গেছে। চারা রোপণের কিছুদিনের মধ্যেই অসময়ে ঝড় বৃষ্টিতে খেতে মারা যায় অধিকাংশ চারা।
সার, বীজ এবং কীটনাশকের দাম প্রায় দ্বিগুণ। অনেকের গাছ মরে যাওয়ায় আশানুরূপ সবজির ফলনও হয়নি। ভয়ঙ্কর খারাপ, সার পাওয়া যাইতেছে না, এবার বীজ ভালো আসে নাই। একই জমি একই খরচে আবাদ করে এবছর আমার অনেক লসে থাকতেছে। 1 বিঘার মধ্যে আগে কইলে উঠতো 15 মন 20 মন করে, এখন কইলে উঠে মাত্র 3-4 খাসা 3-4 মন করে। 2-4-5-10-20 লাখ টাকা জমা হয় না, পোলা 5-4 বিঘা দেওয়া হয় না। এরই মধ্যে পাইকারি বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। পাইকাররা বলছেন এবার চাহিদা অনুযায়ী সবজি না পাওয়ায় কিনতে হচ্ছে বাড়তি দামে। আর ঢাকা থেকে ধরেন কারণ বাজার কাছে, গাজীপুর চৌরাস্তা কাছে, গাউসিয়া কাছে। গতবার চাহিদা এবার চাহিদাটা খুবই আমাদের বেশি, কিন্তু চাহিদা অনুযায়ী আমাদের মালটা কৃষকে দিতে পারতেছে না। ব্যবসায়ীরা বলছেন যমুনা সার কারখানা বন্ধ থাকায় ঘোড়াশাল সহ বিভিন্ন স্থান থেকে সার এনে বিক্রি করায় খরচ বেশি পড়ছে। সার ওখানে উৎপাদন থেকে শুরু করে ওখানে যে ক্যারিং করা, এটা যথেষ্ট পরিমাণে আমাদের এই জেলা থেকে বিড়ম্বনা এবং যোগাযোগের একটা ঘাটতি রয়েছে। এই জন্য একটু প্রতিবন্ধকতা সৃষ্টি। ক্ষতি পুষিয়ে নিতে কৃষি বিভাগ থেকে পরামর্শ দেওয়া হচ্ছে কৃষকদের। কৃষকের এই ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ কৃষকের পাশে থেকে নিয়মিত পরামর্শ প্রদান করে যাচ্ছেন। এবার সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 17,250 হেক্টর জমিতে। ডিবিসি নিউজ ডেস্ক। জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে প্রতি বছর $300 বিলিয়ন অর্থ দেবে ধনী দেশগুলো। তবে এই সহায়তা নিয়ে অসন্তুষ্ট দরিদ্র দেশগুলো। সপ্তাহব্যাপী আলোচনার পরও আশানুরূপ তহবিল না পাওয়ায় একে অপমানসূচক হিসেবে আখ্যা দিয়েছে সমালোচকরা। নির্ধারিত সময়েরও 1.5 দিন বেশি আলোচনার পর আজারবাইজানে COP29 সম্মেলনে অবশেষে জলবায়ু অর্থ তহবিল নিয়ে সম্মত হয়েছে ক্ষতিগ্রস্ত ও ধনী দেশগুলো। 2035 সাল পর্যন্ত জলবায়ু সংকটের ঝুঁকিতে থাকা দেশগুলোকে বছরে $300 বিলিয়ন দেবে উন্নত দেশগুলো, যা উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিকে আরও পরিবেশ বান্ধব করতে এবং জলবায়ু সংকটের কারণে সৃষ্ট দুর্যোগ মোকাবিলায় খরচ করা হবে। তবে এই সহায়তাকে খুবই সামান্য এবং হতাশাজনক বলে আখ্যা দিয়েছে পরিবেশবিদরা। এবারের কপ আলোচনা ধোঁয়াশা। জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি বাড়লেও আশানুরূপ কোনো ফল আসেনি। পৃথিবীর অর্ধেক প্রাণীকে আমরা হারানোর পথে রয়েছি। কপে আসলে কোনো শান্তি আলোচক নেই, দাতা দেশগুলোর কোনো পরিষ্কার কোয়ান্টাম নেই। তাহলে আমরা কাদের সাথে আলোচনা করব? এবারের সম্মেলন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে শুরু হলেও শেষ পর্যন্ত তা লক্ষ্যচ্যুত হয়েছে। আসলে জলবায়ু রক্ষায় 1.3 ট্রিলিয়নেরও বেশি প্রয়োজন, তবে তা দিতে অসম্মত দেশগুলো। এর আগে শুক্রবার বাকুতে বছরে $250 বিলিয়ন দেওয়ার প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ উন্নত দেশগুলো। তবে তা নাকচ করে দেয় ক্ষতিগ্রস্ত দেশগুলো। বাংলাদেশ সহ উন্নয়নশীল দেশগুলোর দাবি ছিল জলবায়ু পরিবর্তনের ক্ষতি পোষাতে বছরে $1.3 ট্রিলিয়ন দিতে হবে। অবশেষে $300 বিলিয়ন দিতে রাজি হয় ধনী দেশগুলো। বর্তমানে এই তহবিলে প্রতি বছর $100 বিলিয়ন দিচ্ছে ধনী দেশগুলো। আগের তুলনায় জলবায়ু তহবিলে 2 গুণ অর্থ বৃদ্ধির বিরোধিতা করে জাপান, সুইজারল্যান্ড ও নিউজিল্যান্ড। সেই সাথে চীন ও জ্বালানি তেল সমৃদ্ধ দেশগুলোকে অর্থ তহবিল সহায়তার অন্তর্ভুক্তির আহ্বান জানায় কয়েকটি উন্নত দেশ। আগামী বছর COP30 জলবায়ু সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রাজিলে। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদেই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসি।